আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি অনার্স প্রথম বর্ষ, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। আমি বেসিক আলোচনা অলরেডি করা হয়ে গেছে। অনেকগুলা ক্লাস অলরেডি করছি। 1 to 1 বোঝানো হয়েছে। এবার আমি লাইভে বুঝাবো। লাইভে বোঝানোর পরে ভিডিওগুলা দেখবে। তারপরে কোনো সমস্যা হলে প্রশ্ন সমাধান করানো হয়। অনলাইনের পড়াটা আমারটা আসলে একটু ভিন্ন প্রেক্ষাপট। তার রেজাল্ট ভালো করতেই হবে। আমি বুঝাবো নিশ্চিত। সে আমার কথা যদি সে মনোযোগ দিয়ে শুনে অবশ্যই রেজাল্ট ভালো হবে। সেটা বহুবার প্রমাণ হয়েছে। আগ্রহীরা জয়েন করতে পারো। আগ্রহ না থাকলে কাউকে কিছু করা যাবে না। আমি তাহলে আজকে শুরু করতে যাচ্ছি অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন করার আগে আমার শর্ত হলো তার জাবেদা পারতে হবে। সে যদি জাবেদা পারে তাহলে সে পারবে। জাবেদা পারার মধ্যে আবার হিসাব যে 5 প্রকার, আধুনিক পদ্ধতি হিসাব হলো 5 প্রকার। সেই 5 প্রকারের আলোচনা বহুবার করা হয়েছে। যেহেতু ইকুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে, যারা যখনই দেখবে ভিডিওটা যেন কিছু আইডিয়া পা, সেই বেসিক আইডিয়ার জন্য আমি আবার একটু শুরুতে একটু আলোচনা করেই দিয়ে দিচ্ছি। আমরা জানি আধুনিক পদ্ধতি হিসাব কয় প্রকার। আমরা জানি আধুনিক পদ্ধতি হিসাব হলো 5 প্রকার: সম্পদ, অ্যাসেট, এক্সপেন্স, লাইবিলিটিস এন্ড অনার সিকিউরিটি। বেসিক একটু আলোচনা করেই আমি সমীকরণটা শুরু করে দিই, বেশি সময় নষ্ট করব না। জাস্ট আগ্রহের সাথে থাকতে হবে, সবটুকু ভিডিও দেখতে হবে, এই হলো আমার কথা, আর বেশি না। আধুনিক পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 5 প্রকার। অ্যাসেট, এক নম্বরে কি? অ্যাসেট। অ্যাসেট কি দ্বারা প্রকাশ করা হয়? তারপরে হলো এক্সপেন্সেস। এক্সপেন্সেস মানে ইএক্স, মানে ব্যয়। তারপরে হলো রেভিনিউ। অনেকবার বলছি এই বিষয়গুলো, অনেকবার বলা হয়েছে। রেভিনিউ মানে আর। 3 নম্বরে হলো লাইবিলিটিস। লাইবিলিটি এল দ্বারা প্রকাশ করে। তারপরে হলো ওয়ার্নার সিকিউরিটি। এই বেসিক আলোচনা অবশ্যই থাকতে হবে। ওয়ার্নার সিকিউরিটি ওই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে হিসাব পাঁচটার মিনিং একটু জানা দরকার। অ্যাসেট হলো যেগুলা ভবিষ্যতে ইউজ করা যায়, দায় পরিশোধের সক্ষমতা রাখে, মুনাফা ক্রিয়েট করে, সেগুলো হচ্ছে সম্পদ। আর এক্সপেন্স হলো সম্পদের যে অংশ বুক করা হয়ে গেছে, যার থেকে ফার্দার কোনো ফেসিলিটি পাওয়া যাবে না, পেতে গেলে আবার ক্যাশ পেমেন্ট করতে হবে, অর্থাৎ সম্পদ দিতে হবে, সেটা হলো এক্সপেন্স। সম্পদের যে অংশ বুক করা হয়ে গেছে সেটা হলো এক্সপেন্স। যে প্রক্রিয়া সম্পদ বাড়ে, অ্যাসেট ইনক্রিজ হয় আর লাইবিলিটি ডিক্রিজ হয়, সেটা হলো রেভিনিউ। লাইবিলিটিস হলো যে থার্ড পার্টি যদি ক্লেম করে যে প্রতিষ্ঠানের সম্পদের উপর, সেটার নাম হলো লাইবিলিটিস। আর প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের যে পরিমাণ দাবি আছে সেটা হলো মালিকানা সূত্র। সম্পদ আর ব্যয় এই দুইটা নর্মাল জের হলো ডেবিট। অ্যাসেট এবং এক্সপেন্স, সম্পদ এবং ব্যয়ের সাধারণ জের কি? ডেবিট। ডেবিট হিসাবে বাম পাশ, ক্রেডিট হিসাবে ডান পাশ, এই তিনটা স্বাভাবিক জের ক্রেডিট। এই দুইটা যদি ইনক্রিজ হয় তাহলে আবার কি হবে? ডেবিট হবে। মানে জাবেদা যে ভালো ভালো পারবা না, এসএসসি হোক, এইচএসসি হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, মাস্টার্সে যারা কিছু অবশ্যই ভালো করে পারে আশা করি, ইনক্রিজ হলে ডেবিট হবে। জাবেদা না পারলে তুমি কিছু পারবে না, জার্নাল না পারলে তোমার দ্বারা কিছুই সম্ভব না। ইনক্রিজ হলে ডেবিট আর ডিক্রিজ হলে কি হবে? ক্রেডিট। আর এই তিনটা যদি কমে, যদি ডিক্রিজ হয় তাহলে হবে ডেবিট, আর যদি কি হয়? ইনক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট। অ্যাকাউন্টিং যে ইকুয়েশন, বেসিক ইকুয়েশন, যেটা হিসাব সমীকরণের মৌলিক উপাদান হলো 3টা। হিসাবের মূল উপাদান কয়টা? 3টা। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এ সমান এল প্লাস ওই, রাইট? তাইলে আমাদের হিসাব তো 5টা বলছিলাম, বাদ করছে কয়টা? 2টা। সিম্পল 2টা বাদ করে গেছে। সেই 2টার নাম কি? রেভিনিউ হলে কি হবে? এই ওয়ার্নার সিকিউরিটির সাথে যোগ হবে। তো রেভিনিউ কিভাবে হইতে পারে? নগদে হইতে পারে, বাকিতে হইতে পারে। বাকিতে যদি রেভিনিউ হয়, ওয়ান ক্রেডিট অন অ্যাকাউন্ট লেখা থাকবে। সার্ভিস প্রোভাইডেড বিল রিসিভ মানে বাকি, অন অ্যাকাউন্ট বললেও বাকি। যদি ক্যাশ রিসিভ করি, সার্ভিস প্রোভাইড করে ক্যাশ রিসিভ করলে ক্যাশ প্লাস হবে। ক্যাশের অধীন, অ্যাসেটের অধীন অনেকগুলো নাম হবে, তাহলে এদিকেও প্লাস হলো, রেভিনিউ প্লাস হলো। রেভিনিউ কারণে দুই পাশে কি? প্লাস। আশা করি বিষয়টা ক্লিয়ার।
এটা কিন্তু দুইটা সাইড আছে। আর যদি এক্সপেন্স হয় তাহলে কি হবে, এই পাশে মাইনাস। এক্সপেন্স নগদে হইতে পারে, বাকিতে হইতে পারে। যদি নগদে হয় তাহলে ক্যাশ মাইনাস, আর দুই পাশে মাইনাস হলো। আর এক্সপেন্স যদি বাকিতে হয়, যেমন পারচেজ অন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয় করা হলো, তাই পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। ব্যয় হলে ক্যাপিটাল মাইনাস। আর যদি কি হয়, ব্যয় হলে ক্যাপিটাল মাইনাস। আর যদি কি হয়, ব্যয়টা বাকিতে হয়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কি হবে, প্লাস হবে। তার মানে দায় বাড়লো, অ্যাকাউন্টস পেয়েবল কি হবে, প্লাস হবে। তাহলে রেভিনিউ এবং এক্সপেন্সের দুইটা হিসাব দিয়ে দিলাম। আর হলো এই ওনার্স ইকুইটি হলো মালিক যেটা ইনভেস্ট করে, সেটা হলো ক্যাপিটাল। মালিক যে কোম্পানিতে যে পরিমাণ দাবি রাখে সেটার নাম হলো ওনার্স ইকুইটি। আর মালিক ডিরেক্টলি ইনভেস্ট করলে সেটা ক্যাপিটাল। মালিক কোম্পানিতে কোনো ফেসিলিটি নিয়ে নিলে সেটার নাম হলো ড্রয়িংস বা উইথড্রয়াল। এই জন্য হিসাব সমীকরণের বর্ধিত রূপ আছে। তো আয় এবং ব্যয় বললাম, দায় বললাম, ব্যয় বললাম, আয়ের বিষয়টা বলা হলো, ব্যয়ের বিষয়টা বলা হলো। ক্যাপিটাল যদি মালিক ইনভেস্ট করে তাহলে ক্যাপিটাল হলে মালিকানা প্লাস হবে। আর মালিক তো অবশ্যই ক্যাশে বা অন্য কোনো অ্যাসেট প্রোভাইড করে সম্ভব কোম্পানিতে, তাহলে এই পাশে প্লাস হবে। আর যদি মালিক উত্তোলন করে মানে ড্রয়িংস, তাহলে এই পাশেও মাইনাস হবে, এই পাশেও মাইনাস হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার হিসাব সমীকরণ আরো দুইটা বিষয় আছে। যদি মালিক কি করে, মালিক যে অনার্স অফ দ্য কোম্পানি উইথড্র গুডস পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করে, তাহলে এইবার ক্যাপিটালে একবার কি হবে, প্লাস হবে, ক্যাপিটালে একবার মাইনাস হবে। বিনামূল্যে পণ্য বিতরণ যদি করে, তাহলে এই ক্যাপিটালে একবার প্লাস হবে, ক্যাপিটালে একবার মাইনাস হবে। এই হলো ক্যাপিটালের দুইটা ফাংশন। শুধু ক্যাপিটালে করে কি হবে, প্লাস মাইনাস। যুক্তি হলো, যদি পার্সেস উইথড্র করে, উইথড্র যদি গুডস করে, তাহলে পার্সেস উইথড্র ডেবিট, আমরা জানি উত্তোলন করলে মালিকানা কমে, সেই হিসাবে মালিকানা মাইনাস হবে। আর পার্সেস ক্রেডিট, ব্যয় কমে, ব্যয় কমলে আয় বাড়ে, আয় বাড়লে মালিকানা বাড়ে, সেই জন্য একবার প্লাস আর একবার মাইনাস। আর যখন বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়, তাহলে আমরা যাবে দেখি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট এবং পার্সেস ক্রেডিট। তো বিজ্ঞাপন যদি ব্যয় বাড়ে, ব্যয় বাড়লে মালিকানা কমে, সেই জন্য মাইনাস। আর পার্সেস ক্রেডিট, ব্যয় কমছে, ব্যয় কমলে মালিকানা বাড়ে, সেই জন্য প্লাস। একটা একই গড়ে একবার প্লাস হবে আর একবার মাইনাস হবে। সমীকরণের দুইটা সাইড আছে আমরা জানি, বাম পাশ আর ডান পাশ। বাম পাশে কোনো আইটেম যদি প্লাস হয়, ডান পাশে অবশ্যই প্লাস হবে। বাম পাশে কোনো আইটেম মাইনাস হলে ডান পাশে অবশ্যই মাইনাস হবে। একই পাশে একবার প্লাস আর একবার মাইনাস এক পক্ষে হইতে পারে, দুই পক্ষ হলে দুইবারই প্লাস হবে, মাইনাস হলে দুই পাশেই মাইনাস হবে। এই বিষয়গুলো আগে মনে রাখতেই হবে। এগুলা যারা পারবে না তারা কিন্তু অঙ্ক পারবে না। হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপ আছে, সেটা হলো কি, এ সমান এল প্লাস ক্যাপিটাল মানে মালিক যেটা সরাসরি ইনভেস্ট করে, আর মানে রেভিনিউ, আর হলো ক্যাপিটাল আর, ইএক্স মানে এক্সপেন্স, ডি মানে ড্রয়িংস। তার মানে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে মোট কয়টা উপাদান পাইলাম, চারটা। মূলধনের কারণে মালিকানা বাড়ে, আয়ের কারণে মালিকানা বাড়ে, ব্যয়ের কারণে মালিকানা কমে এবং উত্তোলনের কারণে মালিকানা কমে। এই ছিল ইনিশিয়াল একদম আলোচনা, বেসিক আলোচনা বহুত করা হয়েছে। এবার আমাদের করতে হবে কি, এবার আমাদের একটা আমি অঙ্ক পড়ব, সেই জাবেদাটা ভালো করে পারতে হবে। জাবেদা পারার পরে তুমি ইকুয়েশন পারবা। প্রথমবারে আমি একটু এই জার্নালটা একটু পড়ে যাই, কি বললো দেখি। হাসান এন্টারপ্রাইজ completed the following transaction in March 2016. হাসান এন্টারপ্রাইজে 2016 সালে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। ট্রানজাকশন মানে লেনদেন, কমপ্লিট মানে সম্পূর্ণ হয় মার্চ মাসে 2016 সালে। প্রথমবারে বললো কি, দি ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট, নিজস্ব বিনিয়োগ বিক্রি করছে ফর 1,50,000 টাকা, 1.5 লাখ টাকা বিক্রি করছে। এন্ড ব্রট ইট, এটাকে আনছে এজ মানে হিসেবে ক্যাপিটাল 1 লাখ টাকা। সে 1.5 লাখ টাকা বিক্রি করলেও ক্যাপিটাল হিসেবে কোম্পানিতে আনছে 1 লাখ টাকা। তার মানে সে যে পার্সোনাল সম্পত্তি বিক্রি করলো তার জন্য কোনো আমার কাজ করতে হবে না। সে কোম্পানিকে দিল কয় টাকা, কোম্পানি এবং মালিক আলাদা পক্ষ, আমরা সবসময় কাজ করবো কোম্পানির পক্ষ হয়ে। কোম্পানি অ্যাসেট বাড়ছে, কি অ্যাসেট, লিকুইড অ্যাসেট, দ্যাট ইজ ক্যাশ। তাহলে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, দুইটা ট্রানজাকশন পেয়ে গেলাম। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, টাকা হবে 1 লাখ। এই জায়গাটা পারতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে হিসাব 5 প্রকার পাইছি, ইকুয়েশন করার সময় সম্পদ, দায়, মালিকানা সূত্র, তিনটা জিনিসের নামে গড় হবে। যদি একাধিক সম্পদ হয় একাধিক সম্পদের নামে গড় হবে, একাধিক দায় হলে একাধিক দায়ের নামে গড় হবে, আর অনার সিকিউরিটির নামে আরেকটা গড় হবে। এর বাইরে কোনো গড় হবে না, মনে রাখতে হবে। আই ব্যয়ের জন্য কোনো গড় হবে না, ড্রয়িংস এর জন্য কোনো গড় হবে না। তাহলে একটা ক্যাপিটালের গড় আর একটা অ্যাসেটের গড় পেয়ে গেলাম ক্যাশ নামে। তারপরে আসলো পেড হাউস রেন্ট, যাবে দেখি হাউস রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশের গড় অলরেডি হয়ে গেছে, হাউস রেন্ট হলো ব্যয়, ব্যয় হলে বলছি ক্যাপিটাল মাইনাস হয়। ক্যাশ ক্রেডিট মানে মূলধন নগদ কমছে,
নগদে মাইনাস হবে, দুই পাশে বসায় দিলাম, নতুন কোনো গড় হবে না। তারপরে আসলো পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ, পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ। এবার একটু প্রশ্ন আছে এই জায়গায়, ভিন্ন নিয়মটা একসাথে শুরু করে দিলাম। আমরা যে 9-10 শুরু করে ইন্টারমিডিয়েট অঙ্ক করলাম, জার্নাল করছি যে হিসাব বিজ্ঞানের একটা পদ্ধতি, সেটা হলো পেরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পারপিচুয়াল না কিন্তু। তো পেরিয়ডিক পারপিচুয়ালের জন্য যে জার্নাল, পারপিচুয়াল সিস্টেম হলো যে সমস্ত কোম্পানি কম্পিউটার ভিত্তিক পণ্য হিসাব রাখে, অল টাইম স্টকের পরিমাণ জানতে পারে, সেটা হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সেটার জন্য একটা পারচেজ করলে আমরা কি পারচেজ না বলে সেটাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলবো, এবং সেটাকে ডেবিট করবো সম্পদ মনে করে। এই পার্থক্যটা রাখলেই হবে, বাকিটা অঙ্ক করার সময় দেখবা, সমস্যা হবে না আশা করি। তো মার্চেন্ডাইজ ডেবিট হবে এবং ক্যাশ ক্রেডিট হবে। তো মার্চেন্ডাইজ নামে একটা গড় হবে, ক্যাশের গড় তো আগেই করছি, নতুন গড় হবে না, দুইটা গড় অলরেডি পেয়ে গেলাম। তারপরে পাইলাম কার্গোর পার্সেল মার্চেন্ডাইজ ফ্রম জাকির, জাকির একজন মানুষের কাছ থেকে ক্রয় করলাম, আবার বলে দিচ্ছে অন অ্যাকাউন্ট, তার মানে বাকিতে ক্রয় করলে কি হয়, আবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, নতুন কোনো গড় হবে না, অ্যাকাউন্টস পেয়েবল দায়ের গড় একটা হবে। তারপরে বোরোর 70 লাখ টাকা, 70,000 টাকা ফ্রম দা প্রাইম ব্যাংক সাইন্ড আ নোট পেয়েবল। এই যে ঋণ করলাম নোট পেয়েবলের মাধ্যমে, প্রাইম ব্যাংকের আমি দায়ী অলরেডি অঙ্গীকারনামা দিয়ে টাকা নিছি, তাহলে ক্যাশ ডেবিট এবং নোট পেয়েবল ক্রেডিট, সম্পদ বাড়ছে, দায় বাড়ছে। যে ক্যাশ সম্পদ বাড়ছে, ক্যাশটা আগেই বাড়ছে, নোট পেয়েবল নামে দায় নামে আরেকটা গড় হবে। তারপরে হলো সোল্ড মার্চেন্ডাইজ 85 টাকা, 85,000 টাকার মার্চেন্ডাইজ বিক্রি করা হলো, সেটার কস্ট প্রাইস ছিল 65, তার মানে 65,000 টাকার জিনিস 85,000 টাকা বিক্রি করা হলো, আমার মার্চেন্ডাইজ কমে গেছে 65,000, মার্চেন্ডাইজ থেকে মাইনাস হবে 65,000। যেহেতু বলে নাই বাকির কথা, তাহলে ধরে নিব এটা ক্যাশে সেল হয়েছে, তাহলে 85,000 টাকা নগদে প্লাস হবে, এবং 20,000 টাকা লাভ হয়েছে সেটা মূলধনে প্লাস হবে। তারপর হলো সোল মার্চেন্ডাইজ টু আজিম, আজমের কাছে বিক্রি করা হলো 1,20,000, কস্ট প্রাইস 85। এ জায়গাও বোঝা যাচ্ছে বাকিতে বিক্রি করলাম, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বাকিতে বিক্রি করলে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়, তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1,20,000 টাকা, মার্চেন্ডাইজ থেকে মাইনাস হবে 85,000 টাকা, আর লাভ হয়েছে আমার কয় টাকা, আমার লাভ হলো 1,20,000 আর 15 মানে 1,35,000 টাকা লাভ, লাভের টাকাটা ক্যাপিটালে যোগ হবে। তারপরে পেমেন্ট রিসিভ ইন অন অ্যাকাউন্ট, বাকিতে যে বিক্রি করলাম সেই টাকাটা আমি রিসিভ করছি, তার মানে দেনাদার থেকে টাকা পাইছি, অ্যাকাউন্ট ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 60,000 টাকা। সর্বশেষ পেড স্যালারি, স্যালারি পেড করছি কত, 1,00,000 টাকা স্যালারি, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা কি করব, আমরা গড় করব। ট্রানজাকশন কয়টা আছে একটু দেখে নিব আগেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা ট্রানজাকশন আছে, 2টা করে বেশি করব, 11টা করব। কয়টা, 11টা। আবার গুনি, 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টার জন্য টান দিব 11টা। অ্যাসেটের গড় পাইছি 3টা, দায়ের গড় পাইছি 2টা, আর একটা রিমার্কস মন্তব্যের নামে একটা গড় হবে। এবার আমরা অঙ্কতে চলে আসবো, মনোযোগ দিয়ে গড়টা দেখবা কিভাবে করি, সেই অনুযায়ী অঙ্ক করলে হবে। পৃষ্ঠাটা অবশ্যই এভাবে ল্যান্ডস্কেপে নিতে হবে। টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজেকশন, টেবুলার অ্যানালাইসিস অফ দ্য ট্রানজেকশন লিখে দিলেই হবে, বা তারিখটা আমি জায়গায় লিখবই। তো কোম্পানির নাম হলো হাসান এন্টারপ্রাইজ, পেন্সিল দিয়ে ঘরটা করবা, এই যে হাসান এন্টারপ্রাইজ, ঘরটা একটু পিচ্ছি করতে হবে, বেশি বড় লয়ে গেছি না, হাসান এন্টারপ্রাইজ। টেবুলার অ্যানালাইসিস অ্যানালাইসিস অফ ট্রানজেকশন, বিবরণী থেকে টেবুলা এই এটি ব্যাখ্যা প্রদান।
গড়টা যেমনি করতেছে আর এই গড়টা আঁকা বাঁকা হয়েছে, একটু হাত দিয়ে করছি তো প্রথম গড়টা একটু বড় দিব অবশ্যই। এবার হচ্ছে বাম পাশে কি হবে, ডেট, বাম পাশে ডেট, আর ডান পাশে কি রাখবা, রিমার্কস মানে মন্তব্য, এটা হলো রিমার্কস। আমার কাছে যাও, আমার কাছে যাও, আয় শের বাবুরে নিয়ে যা, আয় শের বাবুরে নিয়ে যা, যাও 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 যাও, করে দিব করে দিব, খুলে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিজয় আলিস রে, আর একটা পরে দিতে যাও, কি যাও আরেকটা পরে দিতে যাও 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 যাও, এই সেরা বাবুরে নিয়ে যাও, আরেকটা পড়াইছো। এবার কি করব, এই মাছ বরাবর টান দিব, আর এই দিক দিয়ে আমি টান দিব কয়টা, 11টা টান দিব, 2টা টান বেশি দেবো, সব সমান রাখবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে দেখো 10টা হয়ে গেছে। সর্বশেষ যে টানটা আছে এটা হলো সবার যোগফলটা একবারে লিখবো, এবারে আর কোনো ব্ল্যাঙ্ক টান হবে না, যেহেতু 3টা 2টা, দায় পাশে গড়টা একটু কম রাখলে হবে, শুরু থেকে শেষ টান দিয়ে দিবা। আমি যেভাবে গড়টা করি এইভাবে গড়টা আগে শেষ করো। এবার এদিকে কি করবা, এই মাঝ বরাবর থেকে নোট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আরে সরি সরি টু সে দায়ও 3টা ছিল তো, 2টা না, একটা ভুল করছি, যাক আমি একটু পিচ্ছি করে টেনে দিব। এই সবার শেষেরটা হলো ক্যাপিটাল, এই শেষ গড়ে দেখো এই গড়টা ফাঁকা রাখবা, আমি আবার 2টা, এই যে একটা গড় দেয় এই গড়ে কোনো টাকা নাই, সবার গড়টি একসাথে যোগ করলে লিখবো, আর এই পাশেও 3টা হবে, একটা, এই যে 3টা। আমরা যখন আমরা জাবেদা পড়ে এক্সপার্ট হয়ে যাব, এই গড়টা ফাঁকা রাখবো, সবার যোগ করলে এই গড়ে লিখবো তো, এই জন্য এই গড়টা কি রাখবো, ফাঁকা রাখবো, এই গড়ে কোনো টান হবে না। এবার আমরা লেখা শুরু করবো, ইনিশিয়াল লেখা হয়েছে, প্রথমবারে কি হবে, ডেট হবে, প্রথমে কি হবে, ডেট, তারপরে হলো অ্যাসেট, অ্যাসেটের সমান সমান কি হবে জায়গায়, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। যেহেতু আমি অঙ্ক পড়ে আগেই জেনে গেছি কি কি গড় হবে, সেই গড়ের নামগুলো বসাই দিই। ক্যাশ হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট ইকুয়াল হবে, এটা হবে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, এটা হবে নোট পেয়েবল, আর এটা হবে ক্যাপিটাল। জাবেদা বলছে অবশ্যই এক্সপার্ট থাকতে হবে। প্রথমবারে 2000 কত সাল সাল লেখা আছে কিনা অঙ্কটা দেখবো, অঙ্কটা হলো 2016 সাল, জানুয়ারি মাসের 1 তারিখ, ইনভেস্ট করছে ক্যাশ 1 লাখ টাকা, 1 লাখ টাকা ক্যাশে বসাও, 1 লাখ টাকা ক্যাপিটালে বসাও, আর রিমার্সে লিখে দাও ইনভেস্টমেন্ট, এটা লিখতেই হবে, বা এই প্রারম্ভিক বিনিয়োগ লিখতে পারো, বা ইনভেস্টেড বাই ওয়ার্নার এটা লিখতে পারো, দেখো কতটুক লেখা যায়, জায়গা নাই তো, ইনভেস্টমেন্ট বসায় আছে, ইনভেস্টমেন্ট হইলে 1 লাখ টাকা। তারপরে ছিল 3 তারিখে পেড হাউস রেন্ট, হাউস রেন্ট দিলে যাবে দেখি রেন্ট অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, তো 4000 টাকা ক্যাপিটালে করে ক্যাশের করে মাইনাস হবে, আর ব্যয় হলে মূলধন কমে, এই জন্য মূলধনে মাইনাস হবে, তখন মূলধন করে লিখতে হবে রেন্টটা কি, আমি যে মাইনাস করলাম কেন করলাম, রেন্ট এক্সপেন্স, শেষ। তারপরে বলছে 8 তারিখ পার্সেল মার্চেন্ডাইজ জাকির থেকে, না পার্সেল মার্চেন্ডাইজ ফর ক্যাশ 60,000 টাকা। বলছিলাম যে সমস্ত কোম্পানিগুলা দৈনন্দিন নিত্য মজুত পদ্ধতিতে ক্রয় করে কম্পিউটার ভিত্তিক এনি টাইম তাদের স্টকের পরিমাণ জানা যায়, তাদেরকে বলা হয় তারা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম মেনটেন করে। 60,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিনলাম,
তাহলে পার্সেন্টেজ ইনভেন্টরি ডেবিট হবে সম্পদ মনে করে, আর ক্যাশ ক্রেডিট হবে ৬০,০০০ টাকা। তখন আর ক্যাপিটাল করে কোনো মন্তব্য দিতে হবে না। গেল ৪ তারিখ। এরপরে ৮ তারিখ আবার মার্চেন্ডাইজ কিনছি। তবে মার্চেন্ডাইজ কিনছি কয় টাকা? ১ লাখ টাকা মার্চেন্ডাইজ কিনছি। তাহলে ১ লাখ টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, অ্যাসেট বাড়ছে সেই হিসাবে ডেবিট। যেহেতু বাকিতে কিনছি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই জন্য অ্যাকাউন্টস পেয়েবল করে ১ লাখ টাকা। দুই পাশে প্লাস হচ্ছে কিন্তু। আশা করি বিষয়টা ক্লিয়ার। তখন আর ক্যাপিটালে করে কোনো মন্তব্য দিতে হবে না। ক্যাপিটালে করে মন্তব্য হবে কখন? যদি ক্যাপিটাল বাড়ে অথবা কমে। ৮ তারিখের পরে আসলো ১০ তারিখ। বড়োর 70,000 টাকা ক্যাশ করলাম, তাহলে ক্যাশ টাকা ডেবিট বাড়লো 70,000 টাকা, আর দায় বাড়ছে, দায়ের নাম হলো নোট পেয়েবল 70,000 টাকা। দুই পাশে বাড়ছে। আশা করি এটাও ক্লিয়ার। ১০ এর পরে আসলো ১৬ তারিখ। মার্চেন্ডাইজ বিক্রি করছি 85 ফর ক্যাশ, তাহলে ক্যাশ ডেবিট করবো 85,000 টাকা। কিন্তু মার্চেন্ডাইজের কস্ট প্রাইস ছিল 65, তাহলে মার্চেন্ডাইজ আমার কমে গেল না? মার্চেন্ডাইজ থেকে 65 টাকা মাইনাস হবে। বেসিক্যালি ৬৫,০০০ টাকার জিনিস ৮৫,০০০ টাকা বিক্রি করছি, লাভ হয়েছে কয় টাকা? ২০,০০০ টাকা। এই ২০,০০০ টাকা লাভ ক্যাপিটালে যোগ হবে। লিখতে হবে প্রফিট অন সেলস, এটা লিখে দিলেই হবে। প্রফিট অন সেলস। ১৬ তারিখের পরে আবার হলো ২১ তারিখ। সোল মার্চেন্ডাইজ 1,20,000, তবে অন অ্যাকাউন্ট আজমের কাছে বিক্রি করছি, মানে বাকিতে বিক্রি করছি। কস্ট প্রাইস ছিল 85, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ১,২০,০০০। যে মার্চেন্ডাইজ বিক্রি করলাম সেটার দাম 85, তাহলে 85 মাইনাস হবে। ৮৫,০০০ টাকা দিন ১,২০,০০০ বিক্রি করছি, লাভ হয়েছে কত? ৩৫,০০০ টাকা। সেই ৩৫,০০০ টাকা ক্যাপিটালে যোগ হবে। নগদে লাভ, নগদে বিক্রি করি লাভে, বাকিতে বিক্রি করি লাভ হইলে ক্যাপিটাল প্লাস হবে। এটাও কি হবে? প্রফিট অন সেলস। প্রফিট অন সেলস। আশা করি মন্তব্য কখন হবে? যদি ক্যাপিটাল বাড়ে অথবা কমে। ক্যাপিটাল না বাড়লে না কমলে কোনো মন্তব্য লিখতে হবে না। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্টস 60,000 টাকা রিসিভ করলাম। তো পেমেন্ট যেহেতু আমি রিসিভ করছি, পেমেন্ট কার থেকে রিসিভ করি? কেউ আমার এমনি ফ্রি ফ্রি টাকা দিয়ে যায় নাই। যাকে আমি বাকিতে বিক্রি করলাম সেই লোক আমাকে টাকা দিল। তার মানে টাকা রিসিভ করলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে ক্যাশের বাড়বে আর অ্যাকাউন্ট রিসিভ হলে কমবে। কমলে ব্র্যাকেট হয়, আর সরাসরি বাড়লে সরাসরি লিখলেই এটা প্লাস বোঝাচ্ছে। সর্বশেষ স্যালারিজ পেড করলাম কত টাকা? স্যালারিজ পেড করা হলো 1 লাখ টাকা স্যালারি পে করছি। ১ লাখ টাকা স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ব্যয় হলে ক্যাপিটাল মাইনাস, তাহলে ক্যাপিটালের করে কি হবে? মাইনাস হবে ১ লাখ টাকা। মন্তব্য কি লিখতে হবে? স্যালারিজ এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স ডেবিট, এজন্য ব্যয় হলে ক্যাপিটাল মাইনাস, আর যেহেতু ক্যাশ ক্রেডিট তাহলে ক্যাপিটাল থেকে মাইনাস হবে ১ লাখ টাকা। শেষ, হিসাব নিকাশ বসে গেল। এবার আমার কাজ কি? সবগুলা পোস্টিং কিন্তু দেওয়া হয়ে গেছে। পোস্টিং দেওয়া হয়ে গেলে যে কাজটা করতে হবে, তোমরা দেখবা ১,২০,০০০ থেকে ৬০,০০০ টাকা বাদ দিলে এই ৬০,০০০ টাকা বসায় দেয় করে। শেষ। এই জায়গায় ছিল ৮৫। একটা কাজ করি, ১ লাখ থেকে ৮৫ গেলে ৬০ থেকে ৬৫ এবং ৮৫ দুইটা মাইনাস হবে ১,৬০,০০০। এই দুইটা যোগফল কত? ১,০০,০০০ ১৪, ১.৫ লাখ। ১,৬০,০০০ থেকে ১.৫ লাখ গেলে কত হবে? ১০,০০০ টাকা স্টক রয়ে গেছে। ১,৬০,০০০ থেকে ১.৫ লাখ চলে যাবে, তাহলে ১০,০০০ টাকা থাকবে। অ্যাকাউন্টস পেয়েবল ১ লাখ, অ্যাকাউন্টস পেয়েবল ১ লাখ টাকা, আর নোট পেয়েবল ৭০,০০০ টাকা, বসায় ৭০,০০০। এবার ক্যাপিটালে একটু কাজ টাজ করতে হবে, ক্যালকুলেটরে ধরো কি আছিল। ১ লাখ থেকে ৪,০০০ বাদ দিলে ১,০৪,০০০। ১ লাখ শুরু করছে, আবার ১ লাখ চলে গেছে, তার মানে আমার কি টাকা নাই। এদিকে ক্যাপিটাল, এই যে লাভ হয়েছে কত টাকা? ২০,০০০ আর ৩৫, ৫৫,০০০ টাকা। ৫৫ থেকে আবার ৪,০০০ বাদ দিলে কত হয়? ৫১,০০০ টাকা আমার ক্যাপিটাল আছে মাত্র। ৫১,০০০ টাকা আছে। এই পাশ কমপ্লিট। এবার অ্যাসেট পাশটা একটু যোগ বিয়োগ করতে হবে। অ্যাসেট পাশে কি হবে? ক্যাশে দেখতে হবে কি ছিল। ১ লাখ প্লাস ১ লাখ মাইনাস, এইটাও শেষ। মাঝে প্লাস মাইনাস করলে আমার অঙ্ক শেষ। ৬০,০০০ প্লাস ৬০,০০০ মাইনাস, এই জায়গায় ৬০,০০০ প্লাস, এইটাও শেষ। এই দুইটা ধরবো এবার।
70 আর কত 1,55,000 1,55,000 70,000 আর 85,000 ক্যালকুলেটারে চাপ দিবা প্লাস মাইনাস চাপ দিলে ফলাফলটা চলে আসবে। আমি মুখে করতেছি তো এই জন্য আমি হিসাব করতে সহজ কোন দিকে হচ্ছে। এই 70,000 আর 85,000 হলো 1,55,000 4,000 বাদ দিলে 1 লাখ কত হবে 55 জায়গায় 1,51,000 টাকা হবে 1 লাখ কত হবে 51,000 টাকা হবে তাই না 1,51,000 টাকা রাইট কিনা রাইট এই পাশে যোগ করি 60,000 আর 1,51,000 60 এটা 1,60,000 না 51,000 আর 10,000 61,000 2,61,000 1,61,000 আর ওদিকে 60 60 আর 60 2,21,000 টাকা হয় এদিকে কত 70 আর 50 1,20,000 আর 1 লাখ 2,21,000 দুই পাশ মিলে গেছে অঙ্ক মিলে গেছে 2 লাখ টাকা এই তিনটা টাকা যোগ করলে হলো 2 লাখ কত 21,000 টাকা এটা এই পাশে কত 2,21,000 টাকা এভাবে যদি অঙ্কটা মিলে যায় তুমি 10-এ 10 পেয়ে যাবা প্র্যাকটিস তো করতেই হবে আরো বহুত অঙ্ক দেওয়া আছে দিনাজপুর সরকারি কলেজের একজন স্টুডেন্ট সে পড়ে জাভাটা যথেষ্ট শেখানো হলো আশা করি এবার পারবা সমস্যা হবে না তাহলে এই পাশে যখন দুই পাশে অঙ্কটা মিলে যাবে তাহলে অঙ্কটা শেষ 10-এ 10 পাওয়া যাবে এ পর্যন্ত থাকবে সবটুকু ভিডিও আগে জাভাটা শিখতে হবে বেসিক যা যা বলা হয়েছে সব শিখতে হবে প্র্যাকটিস ছাড়া উপায় হবে না প্র্যাকটিস অবশ্যই করতে হবে আজকের মতন রাখবো আল্লাহ হাফেজ মাঝে মনে আছে ফোন দিব ফোন দিচ্ছি